আলোচিত সমালোচিত নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান এখন হয়েছেন গ্রেফতার। টাকা উদ্ধার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সময় বিভিন্ন ধরনের গোয়েন্দা সূত্রের মাধ্যমে যে তথ্য পেয়ে থাকি আসি এবং আমাদের অভিযান তখন থেকেই। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। পুলিশ সুপার শামীমা ইয়াসমিন বিসিএস 18তম ব্যাচের এই কর্মকর্তা সিআইডির কেমিক্যাল ল্যাবের দায়িত্বে কাজ করছেন প্রায় কয়েক বছর ধরে। তার ব্যাচের সবাই ডিআইজি, অতিরিক্ত ডিআইজি হলেও কোনো পদোন্নতি ছাড়াই একই পদ ও র্যাঙ্ক এসপি শামীমা। কেন? তার রহস্য অনুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে থলের বেড়াল। তিনি নাকি এখন শত কোটি টাকার মালিক। সিদ্ধেশ্বরীতে বিলাসবহুল কনকর্ড ম্যাগনোলিয়ায় কয়েক কোটি টাকা মূল্যের নিজের অ্যাপার্টমেন্টে থাকেন শামীমা। একটি দুটি নয়, কনকর্ড ম্যাগনোলিয়ায় এসপি শামীমার রয়েছে চারটি ফ্ল্যাট। ভবনটির দ্বিতীয় ও পঞ্চম তলায় 1-এর এ, 1-এর বি, 5-এর এ ও 5-এর বি ফ্ল্যাটের মালিক শামীমা ইয়াসমিন। এই 4টি ফ্ল্যাট তিনি কেনেন 2017 সালের জুনে। ওনার কেনা ফ্ল্যাট তো আমরা শুরু থেকেই জানি। ইদানিং যখন ওনাদের সাথে কনকর্ডের সাথে আমরা যোগাযোগ করে দেখেছি, তখন দেখেছি যে ওনার রিলেটিভের নামে এটা তো কেনা, ওনারা জানাইছে, বাট এখনও 2টা ফ্ল্যাট বোধহয় বা রেজিস্ট্রি করে নাই, এতটুকু আমরা জানি। বাইরের ভিতরের সমস্ত খবর তো আমরা পুরো আর জানি না। ফোনে সম্পদের বিষয়ে জিজ্ঞেস করায় শামীমা জানান তার কোনো গাড়ি নেই, তবে পার্কিং স্পেসে পাওয়া যায় 3টি গাড়ি। একটি গাড়ির সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো এবং অন্য গাড়িটি কালো কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দেখা গেছে। আরেকটি সরকারি গাড়ি। সরকারি গাড়ির ড্রাইভার দিয়ে সরকারি গাড়ি চালানোর নিয়ম থাকলেও শামীমার ব্যক্তিগত গাড়িগুলো চালায় তার সরকারি ড্রাইভারই। যে ওনার যে ব্যক্তিগত গাড়িগুলো আছে এগুলো তার সরকারি ড্রাইভার দিয়েই সে চালায়। ফ্ল্যাটের তালিকা এখানে শেষ নয়। রাজধানীর নিউ ইস্কাটনে শান্তিকুঞ্জ আবাসিক এলাকায় কসবা লিলি অ্যাপার্টমেন্ট ভবনে 3-এর এ, 3-এর বি এবং 5-এর ডি নম্বরের 3টি ফ্ল্যাটের মালিক এসপি শামীমা। এর মধ্যে 5-এর বি ফ্ল্যাটে বসবাস করেন তার ভাই মেজবাউদ্দিন আহমেদ। বাকি দুটির কাজ এখনো চলমান। এইদিকে হলো 3AB একটা আছে, আর ওদিকে আছে একটা 5B। একই এলাকায় আরবান সেন্টার পয়েন্টে পাওয়া যায় তার আরও 2টি ফ্ল্যাট। ভবনটির 9 তলায় তার কেনা এই 2টি ফ্ল্যাটের মধ্যে 2018 সাল পর্যন্ত এখানে থাকলেও বর্তমানে একটি ভাড়া ও একটি ফ্ল্যাট খালি পড়ে আছে। উনি 2টো ফ্ল্যাট আছে এবং ফ্ল্যাট দুই নামে একটা হচ্ছে গিয়াসউদ্দিন আহমেদ এবং বুলবুল আহমেদ, এই দুইয়ের নামে 2 ভাই। দুর্নীতি করে ক্ষান্ত হননি, ভয় দেখিয়ে তটস্থ রাখতেন সবাইকে। এসপি পরিচয় গত 7 বছরে কনকর্ড ম্যাগনোলিয়া টাওয়ারে সার্ভিস চার্জ দেননি এসপি শামীমা, যেখানে বকেয়া পড়ে আছে 17 লাখ টাকা। অন্য ভবনগুলোতেও একই অবস্থা। এসব অনিয়মের প্রতিবাদ করলে ফ্ল্যাটের প্রতিবেশীদেরও হেনস্থার শিকার হতে হয়েছে তার হাতে। নিজেকে পরিচয় দিতেন সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠ হিসেবে। ওনার ক্ষমতার প্রভাব খাটিয়ে উনি এগুলো করে যাচ্ছে, আমরা অনেক চেষ্টা করেও সমাধান করতে পারতেছি না। উনি যেহেতু পুলিশে চাকরি করে এবং উচ্চ পর্যায়ে চাকরি করে, কোনো কিছু হলে পরে উনি পুলিশ ডেকে নিয়ে আসে। শুধু তাই নয়, দ্বিতীয় তলার লিফটের সামনে কমন স্পেস দখল করে আরসিসি ঢালাই করে নিজের ফ্ল্যাটের আকার বাড়াচ্ছেন শামীমা। ভেঙেছেন রাজুকের বিল্ডিং কোড। এসব ফ্ল্যাটের বাইরে গুলশানে শামীমার 10 কাঠার প্লট রয়েছে বলেও অভিযোগ আছে। এছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর এলাকায় 52 বিঘা জমি কিনেছেন তিনি। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে শামীমাকে তার বাসায় পাওয়া গেলেও সাংবাদিক দেখে দরজা খোলেননি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান এসব ফ্ল্যাট সম্পর্কে তিনি জানেনই না। না, ওখানে থাকি না তো। 1-এর এ, 1-এর বি, 5A, 5B। না তো, কে বললো আপনাকে এগুলো? একজন এসপি হিসেবে 5ম গ্রেডের সরকারি কর্মকর্তা হলেও তার মেয়ে পড়াশোনা করেন আমেরিকায়। তার মেয়ের বাৎসরিক খরচ $90,000। এদিকে ছলছাতুরি করে ফ্ল্যাটগুলো নিজে নিয়ন্ত্রণ করলেও কয়েকটি ফ্ল্যাট কিনে। দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি আপডেট নিউজ। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী নেতারা। কিছু নেতা দেশ ত্যাগ করেছেন, কেউ হয়েছেন গ্রেফতার। তখন জোর আলোচনা হয়েছে আলোচিত সমালোচিত নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান এখন কোথায় আছেন এ নিয়ে। কয়েকটি দেশের গুঞ্জন শোনা গেলেও এবার শেষমেশ তার দেখা মিলল ভারতের দিল্লিতে। কিভাবে পাওয়া গেল তার বর্তমান অবস্থানের খোঁজ
জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের মতো নারায়ণগঞ্জ ৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেশে বা তার নির্বাচনী এলাকায় দেখা যাচ্ছিল না। তবে এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের, তবে দেশে নন, ভারতে তাকে দেখা গিয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী আকাশ হক তাকে দিল্লিতে ওই মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। সেই ছবি ফেসবুকে পোস্ট দিতেই তা ভাইরাল হয়ে যায়। আকাশ জানান, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান সেখানে। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, প্রমাণস্বরূপ তিনি তার ছবিও তুলে রেখেছেন। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। আকাশ হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে তিনি ভারতের সিকিম রাজ্যের গ্যাংটকে সিকিম সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞানে পড়াশোনা করছেন। তার করা সেই ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে শামীম ওসমানকে নিয়ে সমালোচনা ও রসিকতাও করতে দেখা যায় অনেককে। প্রসঙ্গত সবশেষ ৩ আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ ৪ আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই মিটিং এর পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। অবশেষে তার দেখা পাওয়া গেল। ক্ষমতায় থাকাকালীন নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন শামীম ওসমান। তার নেতৃত্বে দুর্বৃত্তায়ন ও দলীয় কোন্দলের কারণে নারায়ণগঞ্জ প্রায়ই সংবাদের শিরোনাম হতো। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও দমন করতে তাকে তার দলীয় ক্যাডারদের সঙ্গে নিয়ে অস্ত্র মহড়া ও গুলিচালনা করতে দেখা যায়। গত ১৯ জুলাই বিকেলে শহরের চাষারা বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। একটি উঁচু ভবনের উপর থেকে মুঠোফোনে ২৯ সেকেন্ডের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিচ্ছেন আন্দোলনকারীদের। সেখানে শামীম ওসমানের শ্যালক তানবীর আহমেদ টিটুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় উত্তেজিত হয়ে এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান বলেছেন, বলে দিলেই হয় আপনাদের ফাঁসি রেডি, দড়ি দিলেই হয়। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আদালতে জিয়াউল আহসান সহ হাজির করা হয় ৮ জনকে। অন্যান্য আসামিদের সঙ্গে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের ৮ জনকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সেখানে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে জিয়াউল আহসান ঔদ্ধত্যপূর্ণ এই বাক্য উচ্চারণ করেন। এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম.আই. ফারুকি ও অ্যাডভোকেট নাজনীন নাহার। শুনানির শেষ দিকে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন জিয়াউল আহসান। ওই সময় তাকে বসাতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যকে ধমক দিয়ে সরিয়ে দেন তিনি। এজলাস ছাড়ার আগে জিয়াউল আহসানের আইনজীবী বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন তার মক্কেল কথা বলতে চান। এ সময় কাঠগড়া থেকে জিয়াউল আহসান বলেন, আমি আয়নাঘরে কখনো চাকরি করিনি, আমার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমি যেখানে কাজ করেছি সেটা সম্পূর্ণ টেকনিক্যাল ছিল। জবাবে ট্রাইব্যুনাল বলেন, তদন্ত চলছে, আপনার আইনজীবী আছে, যা বলার তার মাধ্যমে বলবেন। বিচারপতিরা এজলাস ছাড়ার পর পুলিশ সদস্যরা আসামিদের হাজতখানায় নেওয়ার জন্য যান। এ সময় জিয়াউল আহসান তাদের বলেন, কেউ আমাকে ধরবে না, কাছে আসবে না, তোমরা মার খেয়েছো, ভবিষ্যতে আরো খাবে। আমাকে জেলখানায় কাগজ কলম দেওয়া হয় না, আমি লিখবো, আমার বিরুদ্ধে যা বলেছে তা আমাকে লিখতে দাও। তাকে সে সময় বেশ উত্তেজিত দেখা যায়। তবে আইনজীবী তাকে আশ্বস্ত করে বলেন, পরে সবই দেওয়া হবে। এদিন ৪৫ মিনিট ট্রাইব্যুনালের কার্যক্রম চলে। শুনানিতে প্রথমে চিফ প্রসিকিউটর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ওপর আনা অভিযোগ ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন। ডেস্ক রিপোর্ট, সমকাল। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।